হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শিখবো আমরা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামে যে একটা কথাবার্তা পাই, ওই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি এবং এটা ইমপ্রুভ করার জন্য আমাদের কি ইনফরমেশন দিতে হবে এবং ইনফরমেশনগুলো ঠিক কথায় কথায় দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আসলে দুই ধরনের ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট কনভার্সন এপিআই দুইটাই কমপ্লিট করছি। দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেশনের আন্ডারে আমাদের পেজ ভিউ থেকে শুরু করে আমাদের পারচেজ পর্যন্ত প্রত্যেকটা ইভেন্ট এখানে আমাদের ইন্টিগ্রেশনের আন্ডারে মাল্টিপল শো করবে এবং এই তার পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটার নাম হচ্ছে যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। প্রত্যেকটা দেখেন আমাদের এটা ফ্রি ওয়েবসাইট হওয়ার কারণে আমাদের প্রত্যেকটা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি দেখেন 4.4, 4.4, 3.7 এবং আমাদের যে পারচেজ যে টেকটা আছে বা ইভেন্টটা আছে এখানে দেখেন 10 আউট অফ 8, মানে এটা একটা ভালো বলা যাচ্ছে। কারণ আমরা এখানে কি দিচ্ছি বলেন তো, ওই যে ইউজারের ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কান্ট্রি, সিটি, স্টেট সব দিচ্ছি না, দ্যাটস ওয়াই। এবং এখানে যখন এই যে ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজটাতে যখন একজন ইউজার লগ ইন ইউজার হবে, হ্যাঁ, তাহলে কিন্তু একজন যদি লগ ইন ইউজার হয় তাহলে সে ভিজিট করা থেকে শুরু করে সবসময় আমাদের এটা কাউন্ট হয়, তখন আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ইম্প্রুভ হয়। হ্যাঁ, কিন্তু আমরা যখন এই ল্যান্ডিং পেজের আন্ডারে যে কোনো প্রোডাক্ট বা ধরে নেন এই প্রোডাক্টটা যখন আমরা বাই করতে চাচ্ছি, দেন অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট করার পরে দেন আমাদের আসতেছে কি পারচেজ নামে অপশনটা। তার পারচেজে যাওয়ার আগে মানে ভিউ কার্ট, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট করলাম, বিগিন চেক আউট যখন করতে যাচ্ছি, ওই যে দেখেন প্রসিড টু চেক আউট। তো এই যে দেখেন আমাদের চেক আউট, আমরা কিন্তু এখন কোথায় আছি, চেক আউট ইভেন্টে আছি। চেক আউটের অপশনে যাওয়ার পরে আমাদের এগুলো চাচ্ছে এবং এটা যখন আমরা সব দিয়ে দিলাম না, যখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করবো, তখন কিন্তু আমাদের এই অর্ডারটা কি হবে, প্লেস হবে। কিন্তু দেখেন এর আগে যে আমরা অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম, তখন কি আমরা এইগুলো দিছিলাম? দেই নেই। কিন্তু যখন আমরা পারচেস করতেছি তখন শুধুমাত্র এগুলো দিচ্ছি। তার মানে যখন এই ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে আমাদের একটা কি থাকবে, লগ ইন ইউজার থাকবে, মানে ওইটা আগে থেকেই মানে করে রাখা যায় আর কি। যে কোনো ইউজার, আপনি যদি দারাজে যান বা যে কোনো ইয়াতে যান না, ওইখানে কেনার আগেই আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, না হলে আপনি প্রোডাক্ট দেখে করতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে এরকম, যখন লগ ইন ইউজার হবে তখন আমাদের প্রত্যেকটা ইভেন্ট দেখেন, এখানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামে একটা কথা ছিল না, প্রত্যেকটা দেখেন 10 আউট অফ, মানে হয়তো বা 5, 6, 8 এরকম আসবে অথবা 9ও আসতে পারে। তো এইটা কিন্তু আমাদের ভালো আসে কেন বলেন তো? কারণ আমরা যখন পারচেস করতেছি তখন দেখেন আমাদের নাম, ফোন নাম্বার থেকে শুরু করে, হ্যাঁ, স্টেট কোড, সিটি, তারপরে হচ্ছে যে ডিস্ট্রিক্ট, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব দিচ্ছি, তারপরে প্লেস অর্ডারে ক্লিক করতেছি। এই জন্যই মূলত আমাদের দেখেন এখানে পারচেসের আন্ডারে পারচেস যে মানে ট্যাগটা আছে ওইটার আন্ডারে দেখেন আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কত আছে, 10 আউট অফ 8। তার মানে এটা ভালো। আমাদের কি বলে, আমাদের ক্যাম্পেইনটা অপটিমাইজ করার জন্য যারা পারচেস করতেছে তাদেরকে নিয়ে আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি, যাদের বিহেভিয়ার পারচেস অথবা যারা পারচেস করছে গত 7 দিনে, তাদেরকে নিয়ে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি। কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। আমাদের বায়ার পার্সোনা নিয়ে কথা বলা দরকার এবং এর পাশাপাশি আমরা যখন প্রথম ক্যাম্পেইন তৈরি করব তখন আমরা কোন ধরনের, ওটাকে বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, মানে বলতে গেলে কোর অডিয়েন্স, আর আমরা আমাদের মার্কেটিংয়ের ভাষায় বলতে পারি সেভ অডিয়েন্স। হ্যাঁ, তো এটা কীভাবে তৈরি করতে হয়, এখানে আসেন অডিয়েন্স নামে একটা কথা আছে। হ্যাঁ, আমি এখন আসি কোথায়, আমাদের ডাটা সোর্সের আন্ডারে ডাটা সেটসের ইভেন্ট ম্যানেজারে আসি। ডাটা সেটসের ইভেন্ট ম্যানেজার, এটা কিন্তু আমাদের ইভেন্ট ম্যানেজার না, ডাটা সেটসের। এটাতে আসলেও এইখান থেকে অডিয়েন্স নামে যে অপশনটা পাচ্ছি, এখানে ক্লিক করলেও কিন্তু আমরা ওই অপশনগুলো পাই। সিম্পলি এখানে আসেন, অডিয়েন্স তৈরি করার আগে আমার বায়ার পার্সোনা নিয়ে কথা বলতে হবে। সো আমার এটুকু বলে এটা না বায়ার পার্সোনাটা হচ্ছে মেইন আমাদের। তা তো অবশ্যই। তবে হ্যাঁ, আপনারা যারা প্র্যাকটিস করতেছেন সবাই কিন্তু দেখবেন আপনার সব ইভেন্ট এখানে কাউন্ট হচ্ছে কিনা, ডিডুপ্লিকেট হচ্ছে কিনা, হ্যাঁ সব দেখবেন। আর প্রত্যেকটার আন্ডারে তো আমাদের একটা বেস ভিউ ফায়ার হয়, এটা তো আমরা জানলাম, বুঝলাম, ওটা নিয়ে কোনো প্যারা নাই। আর আমার এখানে ওভারভিউ দেখেন, এক্সট্রা কোনো ইনফরমেশন আসে নেই, যেমনটা কালকে আমরা ফেস করছিলাম ওরকমটা আসে নাই। কিন্তু আমাদের যেগুলো প্রয়োজন, হ্যাঁ, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, পারচেস, এই কয়েকটাই আসছে। ওকে, বায়ার পার্সোনা কোথায় আছে, ওপেন করি। ওপেন করি। দাদা ম্যাচ কোয়ালিটি কতটুকু হলে মিনিমাম ভালো? এখানে আমাদের এটা মিনিমাম 100 স্কোর দিয়েছে কত বস, দেখেন তো। এখানে আমাদের মিনিমাম 100 স্কোর, সরি আমার একটু স্পেলিং ভুল যাচ্ছে। প্লিজ নেভার মাইন্ড, যত বাড়াইতে পারেন
ওটা ঠিক আছে, ঠিক বলছেন, আমি মেনে নিচ্ছি, কিন্তু বোঝে এখানে আপনার 10 আউট অফ 10 নিয়ে আসতে পারলে একবারে 100-এর মধ্যে 100 ধরে নেন, কিন্তু আপনার যদি 10-এর মধ্যে আপনি সর্বনিম্ন 7, 8, 9 এইগুলো থাকলে ভালো। কিন্তু ওই যে দেখেন 3, 4-এর নিচে চলে আসছে, বা 4.4, 4.4, 3.7, এইটা আমার আরও ইমপ্রুভ করা দরকার। তাহলে যে কোনো ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে ভিজিট করার পর প্রথম যে ট্যাগটা ফায়ারে সেটা হচ্ছে পেজ ভিউ। হ্যাঁ, তার মানে যারা পেজ ভিউ করতেছে ওইখান থেকে যারা লগ ইন ইউজার হিসেবে আসবে তাদের ইয়াটা কী হবে, তখন আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বাড়বে। আর এই যে 4.4 দেখতেছেন না আমাদের অ্যাড টু কার্টের বেলায়, এটা আমাদের বাড়ে না কেন বলেন তো? এটা আমাদের ফ্রি ওয়েবসাইট। হ্যাঁ, আমাদের দেখেন এখানে এই যে এখানে একটু খেয়াল করবেন, দেখেন মাত্র কতগুলো ভিজিট, 28, 14, কম ভিজিট হচ্ছে না, কারণ আমরা ফ্রি চালাচ্ছি। এটা কি নতুন কোনো ভিজিটর আসতেছে এই ল্যান্ডিং পেজে? আমরাই তো আসতেছি, আমরা প্র্যাকটিস করতেছি, আমরাই দেখতেছি, সেই কারণে কম। হ্যাঁ, নাহলে এটা আরও বাড়বে, এটা আরও বেশি দেখতে পাবেন যখন আপনি রিয়েল বাইরে কাজ করবেন। আর কত হইলে ভালো বুঝতে পারছেন আই হোপ, যে দেখেন এই যে দেখেন এটা 10-এর মধ্যে 8, তার মানে এটা ভালো। এখন যদি আমি 8টাকে 9 করতে পারি তাহলে আরও ভালো, এবং 10-এর মধ্যে 10 করাও যায়, ওটা আরও ভালো হবে। তাহলে আপনি ভালো মার্কস, আপনার ক্যাম্পেইনও ভালো অপটিমাইজ হবে। একটা সময় আপনার ক্যাম্পেইনে হাতই দেওয়া লাগবে না, অপটিমাইজ নামে একটা কথাবার্তা ছিল না, ওইটা আপনার করা লাগবে না। আপনার যদি এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ভালো হয়, আপনার অডিয়েন্স তৈরি করবেন, আপনি জাস্ট ওই অডিয়েন্সটা দেখিয়ে দেবেন, এবং যারা পারচেস করছে তাদেরকে আলাদা একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন তাদেরকে নিয়ে, যারা প্রোডাক্ট পেজ ভিউ করছে কিন্তু পারচেস করে নাই তাদেরকে নিয়ে অডিয়েন্স তৈরি করবেন। মানে মূল কথা বলতে গেলে আজকে দুইটা বিষয় ইনক্লুডেড, একটা হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। আর ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কেন আসলো বলেন তো? এই যে আমরা প্রিভিয়াস দুইটা ক্লাস করছিলাম না, ওইখানে যে ধরনের ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল তৈরি করছি ওগুলোর মধ্যেই ইনক্লুডেড ছিল কোন বিষয়টা? ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ানোর জন্য। দেখেন আমরা যে ডিএলবি ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি কেন তৈরি করছিলাম? ওই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ইমপ্রুভ করার জন্য। কিন্তু আমি তখন হয়তো বা সেই বিষয়টা বলি নেই, বা তখন সেই বিষয়টা আমার বলা উচিত হবে না, কারণ ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আলাদা একটা স্পেসিফিক ক্লাসই আছে। হ্যাঁ, হয়তো আপনারা ক্লাসটা দেখেছেন অনেকেই। সো এখান থেকে যখন আমি পারচেস টেকটাতে যাচ্ছি, পারচেস টেকটাতে যাওয়ার পরে দেখেন এখানে আমি যখন আমাদের ক্লাসগুলো করানো হয়েছিল তখন কিন্তু এই অপশনটা, হ্যাঁ, এই যে এনেবল অ্যাডভান্স ম্যাচিং নামে এই অপশনটা দেখানো খুব একটা হয় নাই। ওইটা কিন্তু আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ওই যে একটা স্পেসিফিক ক্লাস আছে ওইখানে করানো হয়েছিল। তাহলে দেখেন এই যে এনেবল অ্যাডভান্স ম্যাচিং অপশনটা আমি ক্লিক করা আছে, বা আমি ওপেন করছিলাম যখন আমি এগুলো সেট আপ করি, এবং প্রথম দিন যেদিন ক্লাস করি তখন কিন্তু আমি এটা নিয়ে তেমন কথা বলি নাই। দেন দ্বিতীয় দিন যদি আমরা কনভার্সন নিয়ে পে করি বা সার্ভার সাইড ট্র্যাকিং করতে আসি, তখন কিন্তু আমি এটা এনেবল করে আমাদের অনেকগুলো ভেরিয়েবল তৈরি করছিলাম এবং এগুলো প্রোভাইড করছিলাম। কিসের আন্ডারে প্রোভাইড করছি বলেন তো? এখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু এটা কোন কন্টেনার? ব্রাউজার কন্টেনার। ব্রাউজার কন্টেনারের বেলায় আমরা ইউজারের ডাটাগুলো পারচেস ট্যাগের আন্ডারে এই যে এটা এনেবল করা থাকে না। হ্যাঁ, জাস্ট এই কয়েকটা অপশন পাই যখন আমরা এই যে অবজেক্ট প্রপার্টিস এইগুলো এখানে পাঠাই। হ্যাঁ, ইভেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, এই প্যারামিটারগুলো আমরা পাঠাই বা প্রপার্টিগুলো। কিন্তু এই সেম ইনফরমেশনগুলো যখন আমরা সার্ভার ট্যাগে পাঠাচ্ছি তখন কিন্তু সেটা অবজেক্ট প্রপার্টিসে পাঠাই না। এবং এইখানে যে বিষয়টা এনেবল অ্যাডভান্স ম্যাচিং, এইটা এনেবল করার পরে দেখেন কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার, এইটার আন্ডারে আপনাকে এগুলো পাঠিয়ে দিতে হবে। কি পাঠিয়ে দিতে হবে? ওই যে ডাটা লেয়ার ভেরিয়েবল পাঠিয়ে দিতে হবে। যেমনভাবে আমরা ডাটা লেয়ারটা এনেবল করার পরে ইনফরমেশনগুলো পাই, ই কমার্স ডট ইউজার ফার্স্ট নেম, কাস্টমার ফার্স্ট নেম, লাস্ট নেম, সেইমভাবে দেখেন এগুলো আমরা তৈরি করছি। তাহলে এটা নিয়ে আর কি কথা বলতে হবে? আমরা তো তৈরি করতে পারি, এবং কোথায় পাঠাইতে হয় ওটাও আমি দেখিয়ে দিলাম। এবং জাস্ট আমি ব্রাউজার কন্টেনার যে পারচেস টেকটা আছে ওটা দেখাইলাম। এখন আসেন ডিসকার্ড, আমার কোনো কিছু পরিবর্তন করার দরকার হবে না। এই যে দেখেন আমাদের এখন সার্ভার সাইডের পারচেস টেকটা আছে না, এখানে আসেন, এখানে ক্লিক করেন, অথবা আপনি যে প্র্যাকটিস করছেন ওইখানে দেখবেন বিষয়টা। এখানে আসার পরে দেখেন আমরা ব্রাউজার কন্টেনারেই আসি, কিন্তু টেকটা যেটা আমাদের ব্রাউজার কন্টেনারের টেক যেটা ছিল পারচেস, ওইখানে কিন্তু আমরা এই যে নামগুলা এফবিসি এই সেই, হ্যাঁ, ওগুলো কিন্তু আমরা পাঠিয়েছিলাম প্রপার্টিসের আন্ডারে। কিন্তু এখানে আমরা কোথায় পাঠাচ্ছি বলেন তো? ইভেন্ট প্যারামিটার পাঠাচ্ছি। হ্যাঁ, এই যে এটা আপনি ক্লোজ করে দেন, দেখেন ওই অপশনটা কিন্তু এখানে পাচ্ছেন না। তাহলে এখানে ঘাপটানোর কিছু নাই, ঠিক আছে? এখানে আমরা ওইখানে পাঠাইছিলাম, আমি বোঝাইতে পারতেছি না মনে হয়। এখানে আসেন পারচেস টেকে। হ্যাঁ, পারচেস টেকে আসার পরে আপনি দেখেন প্রপার্টিস নেমের আন্ডারে আপনি এগুলো পাঠাইছিলেন, এই যে অবজেক্ট প্রপার্টিসের আন্ডারে। কিন্তু আপনি সার্ভার কন্টেনারের ট্যাগের বেলায় বা সার্ভার ট্যাগগুলোর বেলায়
ব্রাউজার কন্টেনারে আছি, কিন্তু ট্যাগের ব্যাপারে এটা এফবি পারচেস ট্যাগ হচ্ছে ব্রাউজার কন্টেনারের জন্য। এটা আপনার এই যে দেখেন অবজেক্ট প্রপার্টিসের আন্ডারে এগুলো পাঠাচ্ছি, কিন্তু এই অবজেক্ট প্রপার্টিস আপনি ওই তখন পাবেন না। আপনি যখন এই যে GA4 সার্ভার কন্টেনার পারচেস ট্যাগ এখানে যখন ক্লিক করবেন, হ্যাঁ, আপনি অবজেক্ট প্রপার্টিস নামে কোনো অপশন পাবেন না। এখানে আপনি পাবেন ইভেন্ট প্যারামিটার্স। আই হোপ বুঝতে পারছেন। এখন ইভেন্ট প্যারামিটার এটা আমি অফ করে দিলাম বা চোখ বন্ধ করলে এই যে ইউজার প্রপার্টিস আপনার এইটার আন্ডারে পাঠালে হবে না। হ্যাঁ, বুঝতে পারছেন, এটা ইভেন্ট প্যারামিটার্সে পাঠাতে হবে দেখেন। এবং আমাদের পারচেস ট্যাগের মধ্যে আমরা জাস্ট FBP, তারপরে ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, তারপরে কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, এই কয়েকটা দিই, ভ্যালু কারেন্সি এগুলো দিই। কিন্তু এর পাশাপাশি দেখেন এই যে নিচে যে বিষয়গুলো ছিল আপনার ইউজার ইমেল অ্যাড্রেস, ইউজার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, সিটি, এইগুলো কেন দিলাম? ওই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বাড়ানোর জন্য। এই যে দেখেন এটা পারচেস ট্যাগ না, এই জন্য দেখেন আমাদের পারচেস ট্যাগের ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কত ভালো। দেখেন 10 out of 8 আসছে। দেখেন তো ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামে অপশনটা দেখতে পাচ্ছেন আই হোপ। হ্যাঁ, এই যে দেখেন 10 out of 8, এর আগেই ভালো ছিল 100 তো বিষয়টা হচ্ছে এরকম। এইগুলা যে আমরা পাঠিয়েছিলাম না, এই কারণে আমাদের ওই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বেশি ইমপ্রুভ হয়েছে। এবং আমি তো ভিডিও শুরুতেই বললাম, যখন এই ল্যান্ডিং পেজে একটা ইউজার কি হবে, লগ ইন ইউজার হবে, তখন এমনিতেই আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি প্রত্যেকটাই বাড়বে। কিন্তু আপনি কি করবেন, ওই যে আপনি যখন কাজগুলো করে আসছেন বা এইভাবে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল থেকে শুরু করে সব আপনি তৈরি করছেন, এবং আপনার GA4 এর পারচেস ট্যাগটা আছে না, ওইখানে আপনি এগুলো সব পাঠিয়েছেন, শিপিং ট্যাক্স, আর যদি অ্যাফিলিয়েশন থাকে তাহলে অ্যাফিলিয়েশন তৈরি করবেন, যদি কুপন থাকে কুপন তৈরি করবেন, মানে এটা নির্ভর করে আর কি। এখানে আপনি ক্লিক করেন অ্যাড প্যারামিটার্স, এখানে আপনি দেখেন আরও কী কী বিষয় আছে যদি থাকে আর কি। ক্লায়েন্টে চা পাওয়া থাকতে পারে, হ্যাঁ, অ্যাফিলিয়েশন থাকতে পারে, আরও বিষয়গুলো যেগুলো থাকে আর কি, ওগুলো তৈরি করা যায়। হ্যাঁ, তো আমাদের যেগুলো মোটামুটি প্রয়োজন সেগুলোই আমরা তৈরি করছি। সেভে ক্লিক করেন। অ্যাফিলিয়েশন জিনিসটা কি দাদা? অ্যাফিলিয়েশন জিনিসটা কি, অনেকে আছে না প্রোডাক্টের, ধরে নিলাম যে কি বলে থিম ফরেস্ট, TAGME থিম ফরেস্ট, এখানে ক্লিক করেন। অনেকে থিম বিক্রি করে, এখানে অনেক থিম পাওয়া যায়। হ্যাঁ, তো আপনি এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে পারেন। এখানে আসেন, আসার পরে দেখেন ওই যে দেখেন অ্যাফিলিয়েট নামে একটা কথা আছে, বিকাম অ্যান অ্যাফিলিয়েট, ওয়ান কাইন্ড অফ। তো এখানে যখন আপনি ক্লিক করলেন আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়ে গেলেন। দেন এখান থেকে আপনি সবগুলো একটা লিঙ্ক পাবেন। হ্যাঁ, ওই লিঙ্কটা আপনি যদি ফেসবুকের মাধ্যমে প্রমোট করেন অথবা আপনার স্পেসিফিক একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, তো অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্নভাবে হইতে পারে। হ্যাঁ, বিভিন্ন জায়গার প্রোডাক্ট, অ্যামাজন, আলিবাবা, অনেক জায়গা থেকে ওইখান থেকে নিয়ে আসার পরে সে ল্যান্ডিং পেজে সে সবগুলো প্রোডাক্ট সাজাইছে, সাজানোর পরে ওইটা সে সেল করবে। তাহলে সে কোন লিঙ্কটা প্রোভাইড করবে? অবশ্যই অ্যাফিলিয়েট থেকে যে লিঙ্কটা পায় ওইটা শেয়ার করবে, ওইটাই বলা হচ্ছে অ্যাফিলিয়েট। হ্যাঁ, বুঝতে হলে এরকম, কিন্তু এই বিষয়টা আরও অন্যভাবে বোঝা যায়। হ্যাঁ, আমি যেভাবে পারলাম ওইভাবে বুঝাইলাম। এখন আপনি অ্যাফিলিয়েট করলেন, অ্যাফিলিয়েট করার পরে আপনার যদি এই অ্যাফিলিয়েটের লিঙ্কটাতে কেউ মানে ক্লিকই না করে, মানে ক্লিক না করে যদি না কিনে, তাহলে তো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনার কিছু হইল না। প্রোডাক্টটা সেল হইলো হয়তো বা, কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে যে ক্লিক করে যাবে তাহলে ওইখান থেকে আপনি কিছু পার্সেন্টেজ পাবেন, ওটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট। হ্যাঁ, এই যে বায়ার পার্সোনা, এটাকে বলা হচ্ছে বায়ার পার্সোনা। এখানে আসেন, পার্সোনা 1-এ ক্লিক করেন। আপনার অডিয়েন্স যারা হবে তাদের ডেমোগ্রাফিক এজ বা ডেমোগ্রাফিক কীরকম, হ্যাঁ, তার বয়স কীরকম, তার আসলে মান্থলি ইনকাম কীরকম কি, অথবা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের উপরে ডিপেন্ডেড করতেছে যে আমার অডিয়েন্স কোন সময় খায়, কোন সময় ঘুমায়, কোন সময় অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকে, কোন সময় তার কাছে আমি রিচ মানে করতে পারলে আমার বেনিফিট হবে, আমার প্রোডাক্ট কিনবে অথবা আমার সার্ভিস সম্পর্কে সে ইন্টারেক্টিভ করবে বা ইন্টারেস্টে দেখাবে। এই বিষয়গুলোই আসতেছে এখানে করে পেয়ে। তারপরে সে কি লাইক করে, হ্যাঁ, বিভিন্ন রকম চিন্তা ভাবনা থেকে কিন্তু এই বায়ার পার্সোনার কথাটা আসছে। হ্যাঁ, সে কি লাইক করে অথবা সে কি ডিসলাইক করে, তার পছন্দের মধ্যে পছন্দের তালিকায় কি কি আছে, হ্যাঁ, সে কি ওই যে হিরো আলমের গান শুনে না অন্য কিছুতে বেশি সময় দেয়। হ্যাঁ, ওই সব বিষয়গুলো আসতেছে ইন্টারেস্ট এবং পার্সোনাল হ্যাবিটের মধ্যে। তারপরে আসতেছে মিডিয়ার মধ্যে সে ফেসবুকে বেশি থাকে
নাকি ইনস্টাগ্রামে, নাকি লিঙ্কডইনে, নাকি পিন্টারেস্ট, হ্যাঁ, ডিজিটাল চ্যানেলের আন্ডারে কি পারপাসে যায়? ইনস্টাগ্রামে কি পারপাসে যায়? সে কি রিলস দেখার জন্য যায়, নাকি ভিডিও দেখার জন্য যায়, নাকি তার পার্সোনাল প্রোফাইলে সে পোস্ট করার জন্য যায়? এই সব বিষয়গুলো এখানে আসতেছে। যদিও মানে অডিয়েন্সটাকে বোঝানোর জন্য না বায়ার পার্সোনাকে মানে বলা হচ্ছে আর কি। আমি যেটা মূল কনসেপ্ট এখান থেকে পেয়েছিলাম, হ্যাঁ। দেন আসেন সে গুগল ব্যবহার করে কিনা, হোয়াটসঅ্যাপ আছে কিনা, মেসেঞ্জার আছে কিনা, হ্যাঁ, রিসার্চ মেথড, তারপরে আরও অনেকগুলো বিষয় আছে। স্টেজ ইন পারচেস জার্নি, তার পারচেস জার্নিটা কীরকম হতে পারে? সে যে আমার প্রোডাক্ট দেখছে, সে পারচেস পর্যন্ত গেল কিনা, কতক্ষণ ওইখানে সময় দিল আমার ল্যান্ডিং পেজে বা ওয়েবসাইটে, তারপর বাইং টাইপ কি, এই বিষয়গুলো আসতেছে, হ্যাঁ। এখন আপনারা এই শীটটা দেখিন আর কি, এর বেশি আমি কিছুই বলতে পারবো না। আর এটা তেমন একটা যে কাজে দেয় এটাও না, জাস্ট মানে এক কথা বলতে গেলে আপনার অডিয়েন্সটাকে বুঝতে হবে, আপনার অডিয়েন্সের বয়স, তার কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্ট থাকতে পারে। এখন একটা 15 বছরের ছেলের সাথে 18 বা 21 বছর বয়সের ছেলে তো অবশ্যই পার্থক্য থাকবেই। একজন চাকরিজীবী ছেলের সাথে একজন আনএমপ্লয়মেন্ট বা যারা চাকরি করেই নেই তার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। সে চাকরি করে মানে সে তার অফিস নিয়ে হয়তোবা 10 থেকে 12 ঘন্টা বিজি থাকে। সেই সময় সে হয়তোবা ফোন খুব একটা ব্যবহার করতে পারে না, হয়তোবা ইমার্জেন্সি কল আসলে ব্যবহার করে। এই যে এই ধরনের যে বিষয়গুলো আছে এইগুলো এখানে বোঝাচ্ছে, হ্যাঁ। তাছাড়া তেমন কিছু না। তারপর পার্সোনা টু ওই একই কথাবার্তাগুলোই আসতেছে, কোন চ্যানেল কোন কথায় কি করে, পার্সোনা থিওরি। মানে আপনার একটা প্রোডাক্টের অডিয়েন্স তো অনেকজন হতে পারে না, তো প্রত্যেকটার জন্য আপনি আলাদাভাবে মানে বুঝবেন আর কি আপনার কোন অডিয়েন্সটা আপনার ভালো ইয়া হচ্ছে, বিষয়টা এরকম। কে এসে মেসেজ দিচ্ছে, আমি তো চিনি না ভাই। হ্যাঁ, ওকে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এর পাশাপাশি আসেন, আপনার এইটা বুঝলেন জাস্ট অডিয়েন্স কখন খায়, কখন ঘুমায়, কখন টয়লেটে যায়, বাথরুমে যায়, কখন সে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়, কখন তার গার্লফ্রেন্ডকে মানে কোনো কিছু গিফট করবে, এটা আপনি যদি বুঝে যান, এর পাশাপাশি আপনাকে মেটা কোম্পানিও হেল্প করবে। কারণ এখানে লাস্ট 30 ডেজের মধ্যে যাদের বার্থডে অথবা লাস্ট 1 মাসের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, ওগুলো আপনি টার্গেট করতে পারেন, ওটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আসেন এই যে এখানে আমার আরেকটা টেমপ্লেট আছে, ধরে নেন যে রুফিং কোম্পানি, ক্লায়েন্টের মেইন নাম হচ্ছে যে এইটা, তার ব্র্যান্ডের নাম এটা, বি রুফিং অ্যান্ড এক্সটেরিয়র LLC। এখন তাকে যদি আমি একটা প্রপোজাল পাঠাই এজ এ ফেসবুক অ্যাডস বা মেটা অ্যাডস স্পেশালিস্ট হিসেবে, আমি তার কোম্পানিতে চাকরি বা তার কোম্পানি প্রফিটেবল করে দেব, তাহলে আপনাকে এই ধরনের স্ট্র্যাটেজি ম্যাপ করতে হইতে পারে। তার লোকেশন কোথায়? ইউনাইটেড স্টেট, ওয়াশিংটন, হ্যাঁ। তার মেইন লার্নিং পেজের URL এইটা, হ্যাঁ। তো এইটা একটু দেখে নিই চেহারা কীরকম, লার্নিং পেজের চেহারাটা কীরকম, এটা ওপেন করেন। ওপেন করার পরে আরও যে বিষয়গুলো আছে, তার ল্যান্ডিং পেজে আসার সময় আমাদের কত সেকেন্ড কাউন্ট হইলো, এই বিষয়টা আপনার উপরে মানে নির্ভর করবে। কিন্তু যদি অনেক বেশি সময় নেয় তাহলে আপনার ক্লায়েন্টকে বলতে হবে তোমার ল্যান্ডিং পেজের লোডিং টাইমটা হাই, তুমি এটা লো করার ট্রাই করো, নাহলে তোমার রেট বেড়ে যাবে, মানে কি জানি বলে বাউন্স রেটটা বেড়ে যাবে, ওটা বাড়লে সমস্যা আছে, হ্যাঁ। তো দেখেন তার ল্যান্ডিং পেজ, তার লোগো সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে, হ্যাঁ। তারপরে নিচে আসেন, অথবা এখান থেকে কি বলে এই এক্সটেনশনের মাধ্যমে দেখেন এই CMSটা কি দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে। তার সে কি আমি ওই যে ল্যান্ডিং পেজ আপনার লোডিং টাইম 3 to 5 সেকেন্ডের মধ্যে হতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর থেকে বেশি হলে এটা হচ্ছে ক্লায়েন্টকে জানাতে টুল আছে, অবশ্যই জানা আছে, কিন্তু আমি কি ওই অ্যাডভান্স লেভেলে যাবো? অ্যাডভান্স লেভেলে যাইতে হলে কিন্তু টুলসটা তো আমরা ওই শুধু ওইটাই না, আরও অনেক টুলস আছে, পিংডম আছে, পেজ স্পিড ইনসাইট আছে, অনেক আছে। আমার তো মুখস্থ দাদা, আমার এগুলো মুখস্থ, বুঝছেন, ওগুলো আমার বলতে হয় কি নিয়ে। কারণ একটা কেন রাখবেন না, ক্লায়েন্ট হিসেবে বসার আগে আপনার এগুলো নিয়ে তো কথা বলতে হয়। তো অবশ্যই
এটা তো অবশ্যই আপনি যে অ্যাডভার্টাইজিং করবেন না ভাই, আপনার এই বিষয়গুলোও দেখতে হবে। আর এইভাবে আপনি যখন ক্লায়েন্টকে যত বেশি ভ্যালু প্রোভাইড করবেন, সে আপনার তত বেশি কি হবে, ফ্রেন্ডলি হয়ে যাবে। এই বিষয়গুলো আপনি জানাইলেন, তার মানে কি আপনি তাকে ভ্যালু দিলেন না। ভ্যালু বলতে কি, তার বিজনেস সম্পর্কে বা তার বিজনেসটা গ্রো আপ করার জন্য বা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনি তাকে কি ভ্যালু দিচ্ছেন না। তো সেই ক্ষেত্রে সে অবশ্যই হ্যাপি হবে। আপনি ক্যাম্পেইন রান করবেন, ঠিক আছে ভাই, ক্যাম্পেইন রান করলে জাস্ট রেজাল্ট করে দিলেন বা ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে গেল শেষ না ভাই, এটা এই ধরনের চিন্তা ভাবনা থাকা যাবে না। আসেন আপনি এখানে লিখে সার্চ করেন ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট পেজ লোডিং মানে চেকার, এইভাবে লিখে যাবেন ল্যান্ডিং পেজ স্পিড টেস্ট। সার্চ করলাম জাস্ট, দেখেন এগুলো আমি অলরেডি ভিজিট করছিলাম, যার কারণে এরকম হয়ে আছে। এটার নাম হচ্ছে পেজ স্পিড ইনসাইট। তাহলে প্রথমে যেটা আসছে এটাই ওপেন করেন। আর এটা হচ্ছে পিংডম, আরও আছে এর পাশাপাশি। হ্যাঁ, তো ওগুলো আমি খুব একটা ব্যবহার করি না, আমি সার্চ দিয়ে যাকেই প্রথমেটাই মানে পাই তাকেই ব্যবহার করি নিজের কাজের জন্য। এখানে আসেন ল্যান্ডিং পেজের ইউআরএলটা আছে না, এটা কপি করে নিলাম। দেন পেজ স্পিড ইনসাইটে ক্লিক করে এই যে দেখেন কি বলতেছে, এন্টার ওয়েব পেজ ইউআরএল। কপি করেন, পেস্ট করেন, অ্যানালাইজে ক্লিক করেন। এটা অ্যানালাইজ করবে এবং আপনাকে একটা দিয়ে দিবে যে আপনার মোবাইলে কত সেকেন্ড সময় রাখতেছে, আপনার ডেস্কটপে কীরকম কী পারফরমেন্স। এটা দেখেন লোডিং নিচ্ছে বা সে কী করতেছে, গুগলের বট বা এই যে এটার যে ওয়েবসাইটের তাদের যেভাবে তৈরি করা মেক করা, তার কি একটা বোর্ড আছে, হ্যাঁ বট বিওটি, সে কিন্তু এই ল্যান্ডিং পেজটা এখন ক্রোল করতেছে। ক্রোল করে কি কি সুবিধা বা কি কি সে পাচ্ছে সে এখানে এলে নিয়ে আসবে। হ্যাঁ, গুগলেরও কিন্তু বট আছে, অনেকে হয়তো বা জানেন বিষয়টা, অনেকে জানেন না। ওই বট কি করে, আমরা যখন যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলাম না, ধরেন না ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ স্পিড টেস্ট, তো দেখেন এই ধরনের যারা ল্যান্ডিং পেজ খুলে রাখছে বা ডোমেইন হোস্টিং আছে, এই সার্ভিসটা প্রোভাইড করতেছে, তাদেরকেই তো আমাদের সামনে নিয়ে আসছে, তাই না? তো এই গুগলের বট এইভাবে কাজ করে। এখন আপনি এখানে পরিমণি লিখে সার্চ করলেন, সে তো পরিমণিরই নিয়ে আসবে নাকি হিরো আলমকে নিয়ে আসবে? আসবে না তো, এরকম আর কি। হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে বট। সে স্ক্রল করছে, দেখেন এখন নিয়ে আসলো আমার সামনে কি নিয়ে আসলো, আমার এসিএস এরকম। তারপর দেখেন ওই যে আমার কত সেকেন্ড সময় লাগলো, ওইটাও এখানে শো করতেছে। তারপরে যে দেখেন যেগুলো লাল দাগ না, ওগুলো হচ্ছে তার সমস্যা, ডায়াগনস্টিক্স, ওটা ঠিক করা লাগবে। যারা এসইও নিয়ে কাজ করে না, ওরা বেশি এগুলো ফিক্স করে। এই যে robot.txt, হ্যাঁ, এসইও নিয়েও কথা বলবো নাকি দাদা? না সারিয়ে দেন। পারফরমেন্স দেখেন খুব একটা ভালো না। ডেস্কটপে ক্লিক করেন, ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট, মানে কালার সব ঠিক আছে। লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট ভালো না খুব একটা। স্পিড ইন্ডেক্স দেখেন 1.8 সেকেন্ড, তার মানে 2 সেকেন্ডের মধ্যেই আমরা ওই ল্যান্ডিং পেজটাতে ভিজিট করতে পারতেছি। তার মানে এটা ভালো না? কি মনে হয়, ভালো না? স্পিড ইন্ডেক্স মোটামুটি 2 সেকেন্ড এর মধ্যেই আমরা এই ল্যান্ডিং পেজে ভিজিট করতে পারতেছি। এটা রিফ্রেশ দেন, দেখেন ভালোই আর কি, খারাপ না। হ্যাঁ, আচ্ছা, এটা বোঝা যায় এই টুলস দিয়ে, অথবা আরেকটা টুলস আছে সেটা নাম পিংডম। বাদ দেন, যেটা বিষয়ে ছিলাম। এখানে আসেন, তার লোকেশন ইউনাইটেড স্টেটস ওয়াশিংটন। তো আমি মান্থলি একটা এভারেজ বাজেট দিয়ে দিয়েছিলাম। যদি তুমি মান্থলি বেসিস ওই ক্যাম্পেইন রান করো, তাহলে তোমার বাজেট হতে পারে 2000 থেকে 5000 US$। অবজেক্ট কি? By implementing these strategies, you can effectively reach and convert your target audience for roofing, siding, gutters and তার যে রিলেটেড ক্যাটাগরি এগুলো আছে না, ওইগুলো এখানে আমি ইনক্লুড যুক্ত করছি থ্রু ফেসবুক অ্যাড। সে মাধ্যমে তুমি রিচ করতে পারবা তোমার অডিয়েন্সের মানে কাছে থ্রু ফেসবুক অ্যাড, মানে পেইড ভাবে। দেন আসেন অডিয়েন্স টার্গেটিং অপশনস। প্রথমে আপনি কীভাবে টার্গেটিং করতে পারেন, এক কথা বলতে গেলে আপনি অডিয়েন্স, আমাদের মূল বক্তব্য কিন্তু বায়ার পার্সোনা বা অডিয়েন্স নিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অডিয়েন্সটাকে বুঝতে হলে তো আপনাকে এগুলো বুঝতে হবে দাদা। সেই জন্য আমি এক্সাম্পল শুরু একবারে একটা ল্যান্ডিং পেজ দেখাইলাম, কোন কোম্পানি, কোথায় লোকেশন, আপনার ক্যাম্পেইন বাজেট কীরকম হতে পারে, প্রত্যেকটা দেখাচ্ছি। অনেকের হয়তো বা এক্সট্রা মনে হতে পারে, না ভাই এটা আপনার কাজের জন্যই দেখাচ্ছি।
বা আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য দেখাচ্ছি, আমিও তো এগুলো নিয়ে কাজ করবো বা করতেছি, কীভাবে কাজ করি আর কি বলতে গেলে। তারপরে ডেমোগ্রাফিক্স, আপনার অডিয়েন্সের বয়স, যেটা আমরা এই যে বায়ার পার্সোনালিটি দেখলাম না, যে আমাদের অডিয়েন্স বা জেন্ডার কি, বয়স কত, সব দেখলাম না, এই বিষয়টা কিন্তু ওইখানে আসতেছে, দেখছেন। আপনার ডেমোগ্রাফিক্স, এজ বলতে বয়স না, দেখেন টার্গেট হোম ওনার্স, তাদের বয়স কত হতে পারে, মানে যেই কোম্পানিটা দেখাইলাম বি রুফিং অ্যান্ড এক্সটেরিয়র LLC, তার যে বিজনেসটা, তার বিজনেসের অডিয়েন্স যারা হবে ওইটার এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো দেখেন টার্গেট হোম ওনার্স, যারা হোম ওনার্স তাদেরকে টার্গেট করব, এবং বয়স কত। আচ্ছা, হোম ওনার্সটাই তো এই ধরনের মানে নিবে, সার্ভিস নেবে, তাই না। দেখেন রুফিং সার্ভিস, ওই যে রুফিং বলতে আমাদের বাড়িঘরের উপরের অংশটা আছে না, ওইটাকে বলা হচ্ছে। এর পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন নামে একটা কথা আছে, ওটাও কিন্তু ভিতরে কার্যক্রম, এই যে ভিতরের কার্যক্রমগুলো, তো ওইটা তো আমার ক্লায়েন্ট দেয় না, আমার ক্লায়েন্ট দেয় রুফিং, স্লাইডিং এবং গাটার্স। এই যে এই বিষয়গুলো ছিল না এখানে সার্ভিসের আন্ডারে, এইগুলা আমার এখানে ইনক্লুড আছে। দেখেন এই যে কোথায় দেখলাম ভাই এটা, এই যে এখানে সাইডিং বা সিডিং, গাটার্স, এই যে এই বিষয়গুলো। বুঝতে পারছেন আই হোপ। দেন আসেন এই যে দিস গ্রুপ ইজ মোর লাইকলি টু বি ইন দ্য মার্কেট ফর হোম ইমপ্রুভমেন্ট সার্ভিসেস। আমার ক্লায়েন্টের মেইন সার্ভিসই তো এটা, ইউর রুফিং এবং হোম ইমপ্রুভমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। দ্যাটস ওয়াই ওইখানে ওই ধরনের কথাবার্তা, তাকে ভ্যালু দেওয়ার জন্য, তাকে যে আমি সার্ভিসটা প্রোভাইড করবো, ওই ধরনের ভ্যালু প্রপোজিশনের মধ্যে এটা পড়তেছে কিন্তু, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন। তারপরে আসেন জেন্ডারের আন্ডার, কনসিডার টার্গেটিং বোথ জেন্ডার্স। তার মানে কি, একজন মহিলা যে তার বয়স হচ্ছে 30 থেকে 65 বা 30 থেকে 65, সে কি আমার ইয়ার মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। শুধু কি পুরুষরাই এই ধরনের সার্ভিস নিবে না? অবশ্যই। সেই জন্য বোথ মানে দুই ধরনের জেন্ডারে, মেল ফিমেল, ওয়েমেন বা ম্যান, দুইটাই। হ্যাঁ, বাট অ্যানালাইজ ইউর পাস্ট কাস্টমার ডাটা টু সি ইফ ওয়ান পারফর্মস বেটার্স। তার মানে এখানে কি বুঝাইলাম বলেন তো, তার যদি প্রিভিয়াস ডাটা থেকে থাকে, ওটা আমি অ্যানালাইজ করে, অথবা সে যদি জানে তাহলে সে আমাকে জানাবে। দেন আমরা যখন জানতে পারবো যে শুধু মেল বা যারা পুরুষ, যাদের বয়স 30 থেকে 65, তাদেরকে নিয়েই কি হচ্ছে, ভালো হচ্ছে, বা ওই ধরনের তার কাস্টমার বেশি, সে ওই ধরনের মানুষের কাছে বেশি মানে বিজনেসটা করতে পারছে, সার্ভিসটা প্রোভাইড করতে পারছে। ওইটা এখানে বলতেছে। দেন আছেন লোকেশনের মধ্যে দেখেন জিওগ্রাফিক টার্গেটিং করতে পারি, ফোকাস অন ইয়োর স্পেসিফিক সার্ভিস এরিয়া। এখন একটা কান্ট্রির মধ্যে বিভিন্ন স্টেট আছে না, ওই স্টেটটাকে আমরা টার্গেটিং করতে পারি, এবং এইটা টার্গেটিং করার আগে আমাদের গুগল ট্রেন্ড আছে না, গুগল ট্রেন্ডস, ওইখানে গিয়ে সার্চ করতে হবে এই কিওয়ার্ড দিয়ে। কি কিওয়ার্ডস? হোম ইমপ্রুভমেন্ট বা রুফিং, যেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি, রুফিং। তো এই ধরনের কিওয়ার্ড লিখে কারা বেশি মানে সার্চ করে, ওইটা আমরা পেয়ে যেতে পারি। তো ওইটা এখানে বলা আছে, আমরা জিওগ্রাফিক টার্গেটিং করতে পারি ওইভাবে, এবং বিভিন্ন স্টেট, স্পেসিফিক এরিয়া বা স্টেট ধরে। হ্যাঁ, এবং ওই যে এক একটা এরিয়া কোড আছে না, ওই এরিয়া কোড দিয়েও কিন্তু আমরা টার্গেটিংয়ের অপশন থেকে ফেসবুকেও করা যায়, গুগলেও করা যায়, গুগল অ্যাডসের মধ্যে। তো দেখেন এখানে বলাই আছে সার্ভিস এরিয়া, তারপরে আছে কি স্যাডের রেডিয়াস। ওই যে এখন দেখেন রেডিয়াস টার্গেটিং আমরা করছিলাম না, বা পিন আপ করে ওই অপশনটা এখানে কাজ করতেছে, বা ওই ধরনের আমি কি করব তার জন্য কাজ করে দিব, ওটাকে বলা হচ্ছে কি টার্গেটিং, জিওগ্রাফিক টার্গেটিং। এবং দেখেন সেট এ রেডিয়াস অ্যারাউন্ড ইউর বিজনেস লোকেশন টু ক্যাপচার লোকাল হোমওনার। বুঝতে পারছেন আই হোপ। দেন আসে নেইবারহুড টার্গেটিং, টার্গেট নেইবারহুডস known for all older homes that may need renovation। মানে যাদের বাড়িঘর পুরানো হয়ে গেছে, সে চাচ্ছে কি করতে, মানে ওই যে বলে না চকচক কথাটা শোনেন নাই, পরিষ্কার ক্লিন, ওইটা করবে, সেই জন্য তাকেও আমরা টার্গেট করতে পারি নেইবারহুডের আন্ডারে। দেন তাদের যাদের ইন্টারেস্ট আছে, আমরা অনেকে জাস্ট ইন্টারেস্ট বেসড মেরিটেই টার্গেটিং হয়ে যায়, কিন্তু না, এর মধ্যে দেখেন এই বিষয়গুলোও রিলেটেড, নেইবারহুড, জিওগ্রাফি, হ্যাঁ, এই বিষয়গুলো। তারপরে আসেন ইন্টারেস্ট, যাদের ইন্টারেস্ট আছে কি কোন বিষয়ের উপরে, হোম ইমপ্রুভমেন্ট, DIY প্রজেক্টস, হোম অ্যান্ড গার্ডেন, এই ধরনের ইয়াগুলোর প্রতি যাদের ইন্টারেস্ট আছে,
এখন ভাই যারা এই ধরনের হোম ইমপ্রুভমেন্ট পেজে লাইক দিছে, যারা ওই ধরনের গ্রুপে মানে জয়েন আছে, তারাই কিন্তু ইন্টারেস্টের কাতারে পড়ে। ফেসবুক বলেন আর গুগল বলেন, সবারই কি আছে একটা ইয়া আছে, সেগমেন্ট আছে। ওরা ওই ধরনের সেগমেন্টে যাদের যেই ইন্টারেস্ট ওই ইয়াতে রাখে দেয় কিন্তু তাদেরকে। আপনার ইন্টারেস্ট আমার ইন্টারেস্টের মধ্যে অবশ্যই ডিফারেন্ট মানে পার্থক্য থাকবেই। তো এইভাবে আর কি বিষয়টা। তারপরে কি বলতেছে, কনসিডার ইন্টারেস্ট রিলেটেড টু হোম মেইনটেনেন্স অর রেনোভেশনস শোস। যাদের ইন্টারেস্ট এইগুলাতে আছে তারা আমাদের এই বিজনেসের জন্য টার্গেটিং অডিয়েন্স বা টার্গেটেড অডিয়েন্স। সেটা কি 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 বিষয়ের উপর ইন্টারেস্ট? ডেমোগ্রাফিক বেস, এরিয়া বেস, তারপরে আরও যেই বিষয়গুলো আমরা একটু আগেই দেখলাম। যারা বিষয়গুলো ভালোভাবে নিতে পারবে তাদের ক্ষেত্রে বেনিফিট আমি মনে করি। দেন আসেন হোম ওনার্স। তারপরে আপনি যে বলেন এখানে ইন্টারেস্ট বিহেভিয়ার টার্গেট করার জন্য, তো সেক্ষেত্রে আপনি বললেন যে যারা সাপোজ ফর এক্সাম্পল হচ্ছেন হাউস ক্লিনিং এর যারা এই রিলেটেড পেজ অথবা গ্রুপের সাথে অ্যাড আছে অলরেডি, তাদেরকে এখানে ইন্টারেস্ট বেসড টার্গেট করা হবে। হ্যাঁ, তো এখন আমি অলরেডি ওইখানে পেজেস ফলো দিয়ে রাখছি বা লাইক দিয়ে রাখছি। এখন যদি আমার এরিয়াতে যদি অত্র বাংলাদেশের মধ্যে যদি টার্গেট করা হয়, তো আমি তো দিয়ে রাখছি এমনিতেই। তো সেই ক্ষেত্রে কি এটা বাদ দেওয়া এক্সক্লুড করার কোনো অপশন আছে? কিন্তু আমার কিন্তু হাউস ক্লিন করার কোনো উদ্দেশ্য নাই, তাই না? তো সেই অডিয়েন্সের মধ্যে কিন্তু আমি পড়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে অ্যাড চালাচ্ছে তার কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো টার্গেট করা হচ্ছে যেটা পেজে লাইক দিয়ে রাখছি। বুঝতে পারছি আপনার প্রশ্নটা। তো ফেসবুকের মধ্যে যদি আমাদের ফাইনাল স্টেজের প্রথম স্টেজে ধরি, তাহলে কিন্তু আপনিও ওইখানকারই অডিয়েন্স। কারণ আপনি যদি অ্যাকশনটা না নিতেন তাহলে ওই পেজে কিন্তু লাইকটা যাইতো না বা ফলো হইতো না। এখন প্রথম অবস্থায় প্রথম যে মানে ফানেলিং স্টেজের প্রথম স্টেজটা ওই অনুযায়ী আপনি তার টার্গেট অডিয়েন্স। কিন্তু যখন সেটা মানে কনসিডারেশন বা মিড লেভেলে আসতেছে, তখন কিন্তু আপনার টার্গেটিং অডিয়েন্স নাও হতে পারে, কারণ শুধু আপনার ওইটাতে ইন্টারেস্ট ছিল। যখন আমরা যে টার্গেটিং করি তখন কিন্তু ফাদার নামে একটা কথা পাই আমরা, হ্যাঁ, টার্গেটিংয়ের সময় ফাদার। তো ওইখানে যখন আমরা যেই ইন্টারেস্ট আমরা দিচ্ছি ওই ইন্টারেস্টের পাশাপাশি যেগুলো রিলেটেড বিষয় আমরা দেখলাম, কাটার্স, তারপরে আরও যেগুলো বিষয় ছিল ওইগুলোর প্রতিও যাদের ইন্টারেস্ট আছে তাদেরকেই আমরা টার্গেটিং করব, তখন কিন্তু আপনি ওইখান থেকে বাদ পড়ে যাচ্ছেন। বিষয়টা এরকম, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে কাস্টম অডিয়েন্স। আমরা তো কাস্টম অডিয়েন্স নিয়ে খুব একটা কথা আজকে বলবো না। যে বিষয়গুলো এতক্ষণ বললাম না, ওইগুলোই মূলত আমাদের কোর অডিয়েন্সের মধ্যে পড়ে। এবং কি, দাঁড়ান আমি শিটটা ওপেন করি। শিটটা কোথায়, এই যে এইখানে, হ্যাঁ। যদিও এইখানে আমি আবার লোগো ব্যবহার করছি, ওয়ান কাইন্ড অফ কপি করার ট্রাই করছি, হ্যাঁ, যে এইখানে কীভাবে লোগোটা ইমপ্লিমেন্ট করা যায়, এটা বেসিকের মধ্যে পড়ে। তো দেখেন আমাদের প্রথম অডিয়েন্স ফেসবুক অডিয়েন্সের মধ্যে দেখেন এই বিষয়টা আমরা শিখলাম আর কি, সেভ অডিয়েন্স বা কোর অডিয়েন্স বলতেছে। তাহলে এটা ডেমোগ্রাফিক বেস দেখলাম, ইন্টারেস্ট বেস দেখলাম, এবং এরপরে আসতে যে বিহেভিয়ার নামে কথাবার্তাটা। তো বিহেভিয়ারটা মেবি এখানে ততটাও প্রাধান্য দেওয়া নাই। আছে তো, বিহেভিয়ারের আন্ডারে আমি তেমন কিছু এখানে অ্যাড করিয়ে নেই। অথবা এই যে দেখেন এখানে আছে আর কি, ইউজ ফেসবুক টার্গেটিং অপশনস টু ফোকাস on individuals who have recently purchased homes or are likely to move. আচ্ছা, হ্যাঁ, এই যে বিহেভিয়ারের মধ্যে এটাই পাইতেছে, মানে এটা একটা ক্যাটাগরি ধরে নিলাম বিহেভিয়ার আন্ডারে, যারা পারচেস করে ফেলছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ভাবে রিসেন্টলি, হোমস অর আর লাইকলি টু মুভ, মানে বাড়িঘর রিলেটেড, সে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে অথবা সে কোনো কিছু কিনছে রিসেন্টলি। তো আমরা কিন্তু বিহেভিয়ার নামে একটা টার্গেটিং অপশন পাই ফেসবুকের ক্ষেত্রে। বিহেভিয়ারের আন্ডারে আমি এটা ওপেন করলে হয়তো দেখাইতে পারতাম, এভাবে তো বলতে পারতেছি না, খুব একটা মনে পড়তেছে না, তবে আছে এই অপশনটা। যাই হোক, তাহলে বুঝতে পারছেন বিষয়টা আমি ঠিক কি বুঝতে চাচ্ছিলাম। আমাদের এই যে বায়ার পার্সোনা থেকে কিন্তু এত কথাবার্তা আসলো, এবং আমাদের অডিয়েন্সের আন্ডারে আমরা কিন্তু ওই যে সেভ বা কোর অডিয়েন্স নিয়ে কথা বলতেছি, নট যে আসলে কাস্টম অডিয়েন্স। কারণ কাস্টম অডিয়েন্স নিয়ে কথা বলতে গেলে তো কাস্টম অডিয়েন্স নিয়েও কথা বলতে পারবো, অথবা কীভাবে তৈরি করতে হয়,
আর যেটা সেভ অডিয়েন্স না, এটা কিভাবে তৈরি করব, এখানে আসেন, আসার পরে আপনার অ্যাডস ম্যানেজারে চলে যান, যার পরে দেখেন একটা অডিয়েন্স নামে অপশন পাবেন এখানে, অথবা যেখানে আমি আছি এই মুহূর্তে ওখানে থাকা অবস্থায় এই যে এখানে একটা ক্লিক করলাম, অথবা এখান থেকে অল টুলসে ক্লিক করলাম। অল টুলসে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখব যে অডিয়েন্স নামে কথাটা কোথায় আছে। তো দেখেন এই যে এখানে আছে উপরে রিসেন্টলি ইউজড, মানে আমি এটা কোনো একটা সময় রিসেন্টলি ব্যবহার করছি আর কি। তো অডিয়েন্সে ক্লিক করেন, অডিয়েন্সে ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হলো। হ্যাঁ, নতুন একটা ট্যাব ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে আমাদের প্রথম যে অডিয়েন্সটা তৈরি করতে চাচ্ছি, অথবা যেটাকে বলা হচ্ছে সেভ অডিয়েন্স অথবা কোর অডিয়েন্স, হ্যাঁ, এটা আপনি কীভাবে তৈরি করবেন, এখানে আসেন। ওই যে দেখেন আমরা প্রথমে যে বিষয়গুলো পাচ্ছি, এই যে শেষের দিকে দেখেন সেভ অডিয়েন্স নামে কথাবার্তা পাচ্ছি, ক্রিয়েট আর সেভ অডিয়েন্স, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে একটা নাম দেন অডিয়েন্সের, অথবা নামটা আপনি পরেও দিতে পারেন। তো তারপরে আপনি কি কি পাচ্ছেন বলেন তো? প্রথমে পাচ্ছেন লোকেশন টার্গেটিং কিভাবে করে, অথবা ড্রপ পিন আপ করে করা যায়, এটা তো জানেন, এটা নিয়ে এত নতুন কিছু বলতে হবে না, মেবি সবাই জানেন। তাহলে এই যে দেখেন প্রথমে আসতেছে লোকেশন, দেন আসে আপনার অডিয়েন্সের মিনিমাম এজ কত, তো ধরে নিলাম 21, আমি এর নিচে যারা আছে তাদেরকে টার্গেটিং করবো না। দেন এখানে আসতেছে ল্যাঙ্গুয়েজ আসতেছে, তারপরে আসতেছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, কিন্তু আমি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কি করব না, ব্যবহার করব না। সেক্ষেত্রে আমরা এটাকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমারটা কি হইলো, সুইচ টু অরিজিনালে চলে আসলো। আসার পরে দেখেন এই যে ব্রাউজ নামে একটা কথা আছে, এইখানে আমরা যেই তিনটা বিহেভিয়ার দেখতে পাচ্ছি, এই তিনটা নামই কোথায় আমরা রাখছি বলেন তো? ওই যে এখানে রাখছি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, তিনটা। হ্যাঁ, এই কথাটাই এখানে আছে কিনা দেখেন তো, আছে। এখন ডেমোগ্রাফিকে ক্লিক করলে আপনার অডিয়েন্সের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কীরকম বা ফিনান্সিয়াল কীরকম, প্রত্যেকটা জিনিস আপনাকে এখানে এক্সপ্লোর করে দেখতে হবে। এবং ইন্টারেস্টে ক্লিক করেন, ইন্টারেস্টের মধ্যে তার কোন ইয়াতে ইন্টারেস্ট আছে, সিওলে ক্লিক করলে সবগুলো আসবে। সিওলে ক্লিক করলাম, এই যে দেখেন প্রত্যেকটাই চলে আসছে এখানে। হ্যাঁ, অথবা নিচে চলে আসছে, যদিও স্ক্রিনটা একটু ছোট করলে হয়তো বোঝা যাবে বিষয়টা। হ্যাঁ, 80% করলাম, করার পরে দেখেন এগুলো সবগুলোই কিন্তু ইনক্লুড হয়ে গেছে যখন আমি সিওলে ক্লিক করলাম। হ্যাঁ, আপনি আবার ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করার পর ইন্টারেস্টের আন্ডারে ছিলাম না, এই যে দেখেন এখানে দেখেন তার ইন্টারেস্ট কোথায়, সবগুলো এখানে আসছে আসছে। তো এগুলো একটা একটা করে দেখাইলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। হ্যাঁ, কিন্তু আমার অডিয়েন্স এটা আমাদের বায়ার পার্সোনা অনুযায়ী আমরা কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট করবো, যেখানে আমি এই বিষয়গুলো এতক্ষণ বকবক করলাম। হ্যাঁ, ওই ধরনের অডিয়েন্স তৈরি করবো তার বিজনেসের জন্য, কারণ তার বিজনেস তো এইটা ভাই, তো সে তো এই ধরনের সার্ভিস প্রোভাইড করে। আমার অডিয়েন্স কি সবাই তো না, 18 কোটি বাংলাদেশের মানুষ, 18 কোটি না কত কোটি বলতে পারবো না, তো সবাই কি আমার অডিয়েন্স না? সেই জন্য আমাকে একটু ভাবতে হবে, ব্রেইন স্টর্মিং করতে হবে। কোথায় ছিলাম? অডিয়েন্সের আন্ডারে ছিলাম। তাহলে দেখেন তিনটা ধরে আমরা টার্গেটিং করতে পারি। যখন আপনি এখানে বেশ কয়েকটা দিয়ে দিলেন না, আমি সবগুলো ক্যান্সেল করে দিচ্ছি। এগুলো একবারই ক্যান্সেল করার কোনো ওয়েই নেই, মার্ক করার মতো অপশন নেই, এটা ম্যানুয়ালি করতে হবে সব ক্যান্সেল। এখানে তো অনেকগুলো আছে, এগুলো কি এভাবে, অথবা ক্যান্সেলে ক্লিক করলেন তাহলে তৈরি হবে না এটা। হ্যাঁ, আবার আসলাম, আসার পরে সুইচ টু অরিজিনাল অপশন ক্লিক করলাম। দেন এখানে ব্রাউজের আন্ডারে বিহেভিয়ার নামে একটা অপশন আছে, বিহেভিয়ারের মধ্যে ক্লিক করলাম, আসলো না, এই তো আসছে। হ্যাঁ, অনেক ছোট দেখা যাচ্ছে, ডিজিটাল অ্যাক্টিভিটি প্লাস এখানে আরও অপশন কিন্তু অনেক আছে। হ্যাঁ, যারা শুধু মোবাইল ডিভাইস ইউজার, আরও অনেক আছে, কিন্তু এগুলো আসতেছে না কেন জানি, খুব ছোট দেখা যাচ্ছে। কিন্তু বড় করলে এখানে আমি এই যে যখন এই যে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আসতেছে না, এই জন্য মূলত ছোট করলাম। এই যে আসছে, হ্যাঁ, এই যে এটার ভিতরে অনেক কিছু আছে, ডিজিটাল অ্যাক্টিভিটির ভিতরে অনেক কিছু আছে, তারপরে কনজিউমার ক্লাসিফিকেশন, এটার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, দেন প্রত্যেকটা জিনিস আপনাকে এক্সপ্লোর করে দেখতে হবে ভাই, আমি এইভাবে বলে বোঝাতে পারবো না। অ্যানিভার্সারি, দেখেন অ্যানিভার্সারি, হ্যাঁ,
যাদের অ্যানিভার্সারি কত দিনের মধ্যে, ওই যে উপরে দেখেন সাইজের নিচে দেখতে পাচ্ছেন। আমি একটু বলি যতটুকু পারি, যতটুকু আমার নলেজে আছে। এই যে এখানে দেখেন সাইজ এতগুলা, অডিয়েন্স সাইজ, যেন বিহেভিয়ার, যাদের বিহেভিয়ার অ্যানিভার্সারি রিলেটেড, যারা অনেকে পোস্ট করে না ফেসবুকের মধ্যে অথবা স্ট্যাটাস দেয়, তো দেখেন 61 ডেজ থেকে শুরু করে 90 ডেজের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে তাদেরকে আপনি টার্গেট করবেন বিহেভিয়ারের আন্ডারে। বুঝতে পারছেন? আই হোপ কতটুকু বুঝছেন এটা তো নিজের উপরে বিষয়টা। দেন আসেন এখানে একবার ক্লিক করেন বিহেভিয়ার আন্ডারে, আবার বিহেভিয়ার্স, অথবা মোবাইল ডিভাইস ইউজার, এখানে আবার ক্লিক করেন। দেখেন অল মোবাইল ডিভাইস বাই অপারেটিং সিস্টেমস, ফেসবুক অ্যাক্সেস মোবাইল, ফেসবুক অ্যাক্সেস মোবাইল, এই যে দেখেন এখানে আবার মোবাইল ফোনে দেখেন রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইসেস, এবং আরেকটা যেটা ছিল এখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করলে মেবি ওইটার আন্ডার আলাদা কিছু আসবে। দেখেন রিসেন্টলি ডিটেক্টেড আইফোন 14 ডিভাইস, দেখছেন? মানে মোবাইল যারা ব্যবহার করে ফেসবুক ইউজ করে তাদের মোবাইলটা কি রিলেটেড, এই যে আইফোন, আরেকটা আছে জাস্ট মোবাইল ডিভাইস, এবং এর মধ্যে মানে স্পেসিফিকভাবে করা যায় না, শুধু মোবাইল ডিভাইস ইউজার। হ্যাঁ, তাহলে এই তিনটা ভেদে আমরা কি করতে পারি, অডিয়েন্সটা তৈরি করতে পারি। এবং এর পাশাপাশি জেন্ডার আমার অল হইতে পারে, অথবা শুধু মেন হইতে পারে, শুধু ওয়াইমেন হইতে পারে। যদি মেয়েদের প্রোডাক্ট আশাক থেকে মানে প্রোডাক্ট থেকে শুরু করে জামা কাপড়, টপস, ওগুলো যদি সেল করি, এবং সর্বশেষ বয়স কত, যেমন আমরা এখানে দেখলাম যে আমার এই কোম্পানির জন্য বয়স বা ডেমোগ্রাফিক হবে 30 থেকে 65, তাহলে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেবো 30 থেকে 65। 30 কোথায়, এই যে 31, অথবা এই যে 65, ওইটাই আছে হাইয়েস্ট, এর উপরে নাই। 65 প্লাস মানে ওই এর উপরে আর কি। হ্যাঁ, আর এর নিচে দিতে পারবো, এর বেশি আর করতে পারবো না। এখন যখন আপনি এখান থেকে কয়েকটা দিয়ে দিবেন, হ্যাঁ, জাস্ট ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখেন SO AP সব দিলাম, দেখেন এখানে এই রিলেটেড ন্যাচারাল শপ অ্যান্ড স্কিন, এগুলো যখন আমি দিলাম, লাক্স শপ, হ্যাঁ, এখানে দিলাম আবারও SO AP আবারও সার্চ করলাম। হ্যাঁ, সার্চ করার পরে ওই কিওয়ার্ডটা দিয়ে দেখেন এই যে শপ অ্যান্ড স্কিন এটা দিলাম। তারপর আপনি যখন সাজেস্টে ক্লিক করবেন না, তখন যাদের ইন্টারেস্ট আছে ওই ধরনের অনেকগুলো শো করবে। দেখেন স্কিন কেয়ার, কসমেটিক্স, ন্যাচারাল স্কিন কেয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার কসমেটিক্স, এইভাবেও আমরা টার্গেটিংটা করতে পারি। এইটা ইন্টারেস্ট বেস হয়ে যাচ্ছে বেশি, কিন্তু এখানে এক্সপ্লোর করে বা ব্রাউজে ক্লিক করে দেখেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার ধরেও সার্চ করতে পারি। এবং যাদের বিহেভিয়ার মানে পারচেস টাইপের, যারা পারচেস করে বেশি, তাহলে এখানে আপনি এঙ্গেজ শপার নামে একটা আছে, ENGAGE, এঙ্গেজ শপার, ওই যে দেখেন উপরে মেবি এই যে দেখেন এঙ্গেজড শপার, এটা আমাদের বিহেভিয়ার আন্ডারে পড়ে। হ্যাঁ, অডিয়েন্সটা যারা কেনাকাটা করে ওটা বলতেছে। তারপরে আবার আরেকটা যে দেখলাম, এই যে দেখেন এটা আবার কি রিলেশনশিপ স্ট্যাটাস, যারা রিলেশনশিপ স্ট্যাটাস দেয় যে কি ইন এ রিলেশনশিপ এবং কি এঙ্গেজড বলতেছে, ওইভাবে আমরা টার্গেটিংটা করতে পারবো। দেখছেন এখানে ক্লিক করলে বাসে দেখেন সুন্দরভাবে শো করতেছে, কি শো করতেছে, পিপল হু লিস্টেড দেয়ার রিলেশনশিপ স্ট্যাটাস অ্যাজ এঙ্গেজড ইন দেয়ার ফেসবুক প্রোফাইল। দেখছেন কত কিছু বিষয় এখানে ইনক্লুডেড। অতএব প্রত্যেকটা বিষয়ে আমাদের নিজেদেরকে দেখা উচিত আর কি, তাহলে আমরা অডিয়েন্সটা ভালো টার্গেটিং থেকে শুরু করে অডিয়েন্স তৈরি করতে পারবো ভালো। তাহলে প্রথম যে অডিয়েন্সটা আমরা তৈরি করা লাগে, সেভ অডিয়েন্স বা কোর অডিয়েন্স, কীভাবে তৈরি করতে হয় আমরা দেখা শিখলাম, বা আসলে বিষয়টা সম্পর্কে বোঝার জন্য ট্রাই করলাম। এখন কে কতটুকু বুঝছে না বুঝছে আই ডোন্ট নো, আমি যতটুকু পারছি শেয়ার করার ট্রাই করছি। ইম্প্যাক্ট। আচ্ছা ভাই, আমি একটা বিষয় এখানে শেয়ার করতে চাচ্ছিলাম। তো ওই তিনটে ক্যাটাগরি টার্গেটিং করতে পারি, এখন একটু জানতো তো যে ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্টে ক্যান্সেল করলে হবে। হ্যাঁ, এইখানে থাকে। তো এখানে একটা বিষয় কি, টার্গেটিং এর ক্ষেত্রে আমার তো ধরেন আমি চাইবো যে আমার বিজনেসের জন্য পাওয়ারফুল টার্গেটিংটাই করার জন্য। হ্যাঁ, তো এই তিনটা ক্যাটাগরিতে যেহেতু আমরা ফেসবুকে অ্যাড টার্গেটিং করতে পারি তিনটা ক্যাটাগরি ধরে, তো এখানে যদি আমি আপনার র্যাঙ্কিং করি,
র্যাঙ্কিং করে 5 র্যাঙ্ক কাকে দিব, ডেমোগ্রাফিককে দিব কিনা বা বিহেভিয়ারকে দিব না, ডেমোগ্রাফিক বিহেভিয়ার আর ইন্টারেস্ট আছে। তো এখানে যদি আমি বলি সবচেয়ে হাই ইন্টেন্ট অডিয়েন্স থাকে ডেমোগ্রাফিতে, এরপরে হচ্ছে আপনার বিহেভিয়ারালে, এরপর হচ্ছে ইন্টারেস্ট। এটার কেন বলতেছি, ডেমোগ্রাফি আমি যখন আমার বিজনেসটা যে প্রোডাক্টটার হোক বা সার্ভিস হোক, আমি প্রথমে কিন্তু তার এজ গ্রুপটাই ডিফাইন করি। ডিফাইন করে তাকে কিন্তু ফিল্টার করে ফেলি আমি প্রথমে। তারপরে দেন হচ্ছে তার বিহেভিয়ারের উপরে, তার বিহেভিয়ারটা অলরেডি এটা এই ডকুমেন্ট ডাটা আছে হচ্ছে আপনার ফেসবুকের কাছে। এই জন্য আমি ডেমোগ্রাফিকটা মানে সবাই বলে আর কি, এটা পাওয়ারফুল টার্গেটিং যদি করতে চাই সেক্ষেত্রে আমি প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত আমার ডেমোগ্রাফিটা। ডেমোগ্রাফির মধ্যে ইনকাম আছে, এইজ গ্রুপ আছে, আরও আদার্স যা আছে আর কি, এডুকেশন আছে, আরও অনেক কিছু আছে। এরপরে বিহেভিয়ার হচ্ছে ইন্টারেস্টটা কেন, একটা মানুষের ইন্টারেস্ট থাকলেই যে কিনবে বিষয়টা এরকম না। এই জন্য এটাকে লেস প্রায়োরিটি দেওয়া উচিত আর কি টার্গেটিং এর ক্ষেত্রে। টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া উচিত ডেমোগ্রাফি, সেকেন্ড হচ্ছে বিহেভিয়ার, এরপর হচ্ছে ইন্টারেস্ট। এইভাবে হাই ইন্টেন্ডেন্ট অডিয়েন্সগুলো থাকে। কি বুঝছেন কেউ? রাইট। দেখেন আমি জাস্ট এক্সপ্লোর করলাম অল্প একটু করে, কিন্তু দেখেন আপনার ডেমোগ্রাফির মধ্যে আপনার এডুকেশনাল যে অপশনটা আছে এটার মধ্যেও কিন্তু অনেক বিষয় আছে। দেখেন এডুকেশনাল লেভেল, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড, অনেক বিষয় আছে। দেখেন এই জন্য আমি বললাম যে আমাদের যারা যারা কলেজে করতেছে তাদেরকে আমরা টার্গেটিং করবো কিনা। তো ডেমোগ্রাফিকটা অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনি এইটা ভালোভাবে কমপ্লিট করতে না পারলে আপনি জাস্ট ইন্টারেস্ট বেসে মারিয়ে দিলেন, তাহলে কি হবে বলেন তো? মিজানুর ভাই ভালো কথা বলছে, কিন্তু মোটেও খারাপ না। অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন না, কারণ ভাই এই যে বলে 16 কোটি মানুষের মধ্যে 18 ডিজিটাল মার্কেটার বিষয়টা হয়ে গেছে এমন আর কি। তো ইভেন যদি সবারই ইন্টারেস্ট আছে, আপনি ইন্টারেস্ট দিয়ে কখনোই ভালো করতে পারবেন না। ওই হাই ইন্টেন্ট অডিয়েন্স কোথায় আছে এটা আপনার খুঁজে বের করতে, ডেমোগ্রাফি, বিহেভিয়ার, এরপর ইন্টারেস্ট, এভাবে হায়ারার্কি করে জানাচ্ছে। এভাবে ফোকাসিং দিক দেওয়া উচিত আর কি আমি মনে করি। মেবি আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল আর কি। কারণ এখানে দেখেন ওই সিটটা এখানেই আছে। দেখেন পরবর্তীতে আমরা কাস্টম অডিয়েন্স বা লোকালাইক অডিয়েন্স তৈরি করা কীভাবে কি ওটার পরে কথা বলবো। আপাতত এ পর্যন্ত, আর আমাদের সময়টাও শেষে চলে আসছে, অনলি 4 মিনিট সময় আছে। বা শপিফাই ডাটা একটা হ্যান্ডে দেখবেন, যেহেতু চেঞ্জেস আসছে। শপিফাই ডাটা লেয়ার না? শপিফাই ডাটা লেয়ার হচ্ছে, একটু ওপেন করি, অনেক কিছু নতুন মিটে আসতে হয়। রাইট। আমি এটা ব্যবহার করি শপিফাই ডাটা লেয়ার করার জন্য। আর কোড এটা মেবি ওই যে ওয়েব কি জানি নাম মনে পড়তেছে না এখন। মাসুম ভাই, হ্যাঁ মাসুম, এটাই তো হাসান ভাইয়েরটা কোড দিলে দেখলাম যে 5 স্টেক বাইর হয় না। কিন্তু আমি তো করতে পারছিলাম ভাই, পারছিস কেন? সবগুলোই আসছিল। আপনি তো চেক আউট পেজে স্নিপেটটা বসাইছিলেন তাই না? দেখতে হবে ভাই, আমিও ক্লিয়ার না, অনেক মানে 2 সপ্তাহ মানে আপ হয়ে গেছে। আপনি বসাইছিলাম, যদি কাস্টমার ইভেন্টে বসান তাহলে পারচেসটা পার হয় না। নতুন ভাবে দেখতে হবে দাদা, বুঝতে পারছেন? নতুন ভাবে দেখতে হবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এটা হচ্ছে শপিফাই ড্যাশবোর্ড। এখানে আমি অনলাইন স্টোরের আন্ডারে থিমসে আসলাম। ভাই 1 মিনিট সময় নিয়ে যে কেউ একটু মিট লিঙ্কটা প্রোভাইড করেন, তাহলেই তো হয়। এনার্জি লাগে ভাই, আমি যে বকবক করলাম 45 মিনিট 50 মিনিট ধরে, আমি দিব বলেন?